হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বিন্যাস বা সমবায়ের আমরা 4 মার্কসের পার্টগুলো করবো। আমরা 2 মার্কস পর্যন্ত করেছিলাম, দেখবে। আমরা পারমুটেশন কম্বিনেশনের থিওরি পার্ট করেছি, 2 মার্কসের অঙ্কগুলো করেছি। তো 4 মার্কসের আমরা কিছু অঙ্ক করবো আজ। অবশ্যই যদি কেউ চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখানে @SPMathMod লিখে সার্চ করলেও পাবে, বা আমি তোমার লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ঢুকে যেতে পারো। ঠিক আছে, সেখানে আমরা পিডিএফগুলো শেয়ার করে দিই। তো খাতাতে আমরা অঙ্কগুলো করবো, আমি বুঝে বুঝে যাবো। ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝতে পারলে আমাকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো অঙ্কগুলো শুরু করে দিই। তো স্টুডেন্টস, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা 4 মার্কসের অঙ্কগুলো করবো। এক্সারসাইজ 7-এ আমরা এসএনদের বইটা ফলো করি। ঠিক আছে, হ্যাঁ, মার্কস 4-এর আমরা অঙ্কগুলো করবো। টেলিগ্রাম চ্যানেল তোমরা এখানে @SPMathMod লিখে সার্চ করলেও পাবে, বা আমি লিঙ্কটা দেবো। আর অবশ্যই চ্যানেলটিকে যদি কেউ নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা 1-এর অঙ্কগুলো করি। আর প্রথমের অঙ্কটা করবো সংক্ষিপ্ত উত্তরদমের 4 মার্কসের অঙ্কটা। কী বলেছে দেখো, এন ও আর এর মান নির্ণয় করো যখন n+r p2 সমান হচ্ছে 110 আর n-r p2 সমান হচ্ছে 20 বলা আছে। ঠিক আছে, তো আমরা NPR এই সূত্রটা আমরা জেনেছি এখন পর্যন্ত। NPR সমান কত জেনেছি বলো? এটা আমাদের মাদার সূত্র, তো n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n-r ফ্যাক্টোরিয়াল। এরকমভাবে আমরা করে যাব। তাহলে প্রথমেরটা দেওয়া আছে দেখো n+r p2, তাহলে n+r p2 সমান কত দেওয়া আছে দেখো 110, এটা আমাদের জানা আছে। তো এটা আমরা ক্যালকুলেশন করবো দেখো। তাহলে কত হবে এটা? n+r আমরা কী করতে পারি, n+r তার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত হবে n+r-2 তার ফ্যাক্টোরিয়াল। অবভিয়াসলি যদি এই সূত্রটা করি আমরা সমান কত 110। তো এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, আমরা কি করব, এটা সমান আমরা কি জানি n+r ইন্টু কত n+r-1 ইন্টু কত হবে n+r-2 তার ফ্যাক্টোরিয়াল সমান কত হবে ডিভাইড বাই n+r-2 তার ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে কত 110। অবভিয়াসলি ঠিক আছে, এত হলো। এবার আমরা কী করবো দেখো, এটা দেখো কেটে গেল। তাহলে আমরা কি পেলাম দেখো n+r ইন্টু n+r-1 সমান হচ্ছে 110, সমান হচ্ছে 110। আচ্ছা, আমি 110টাকে আমি একটু দেখো সাজিয়ে লিখছি একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমরা এই ক্যালকুলেশনগুলো এরকমভাবে করবো দেখো। এটা আমরা লিখলাম 11 × 10 লিখতে পারি। তাহলে এটা সমান আবার লেখা যায় দেখো না, যে অতএব n+r ইন্টু n+r-1 সমান 11 ইন্টু দেখো না 11-1 এরকম করে লেখা যায়, লিখতে পারি। 10টাকে সাজিয়ে লিখেছি, লেখা গেল। তাহলে এটা দেখো n+r ইন্টু n+r-1 সমান হচ্ছে 11 × 11-1। তো এটা যদি একটা অভেদ বা আইডেন্টিটি হয়, তাহলে এখান থেকে আমরা n+r এর ভ্যালুটা দেখো 11 বলতে পারবো। তাহলে অতএব n+r সমান হচ্ছে 11। এটা আমরা 1 নম্বর দিলাম, ভালো করে লক্ষ্য করো। 11 ইন্টু 11-1 এরকম আকারে লিখলাম, তাহলে n+r সমান করলাম 11, এটা বেরোলো। এবার দেখো নেক্সট আমাদের কি বলেছে, n+r p2 সমান হচ্ছে কত দেওয়া আছে 20। তাহলে আমরা কি করবো, n-r p2 সমান কত আছে 20। সিমিলারলি সেম ক্যালকুলেশন, কত হবে n-r তার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n-r-2 তার ফ্যাক্টোরিয়াল সমান কত 20। তাহলে n-r ইন্টু n-r-1 ইন্টু n-r-2 পুরোটার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n-r-2 তার ফ্যাক্টোরিয়াল সমান 20 করা যায়। সেম ক্যালকুলেশন দেখো স্টেপ বাই স্টেপ। তাহলে কত হবে, অতএব n-r ইন্টু n-r-1 সমান এটা কত করলাম, এটা কত করলাম 20টাকে, এটাকে লিখে দিতে পারতাম 5 × 4, এটাও লেখা যেত এই স্টেপটাই 5 × 4। আর কত এটা কত লিখতে পারি 5 × 5-1 লিখতে পারি 20টাকে। ঠিক আছে, তাহলে দেখো n-r ইন্টু n-r-1 সমান কত 5 × 5-1। তাহলে এখান থেকে আমরা কী লিখে দেবো, অত n-r সমান হচ্ছে 5। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো এরকমভাবে করবো। এবার আমাদেরকে কী নির্ণয় করতে বলেছে, n এর মান আর r এর মান। তাহলে n+r সমান কত পেয়েছে 11 আর n-r সমান কত পেয়েছে 5। তো এটাকে আমরা এলিমিনেশন করতে পারি অপনয়ন পদ্ধতিতে। এটাকে 1 গুণ করো, এটাকেও 1 গুণ করো, সিম্পল ক্যালকুলেশন করবে। n+r সমান 11 আর n-r সমান কত 5। ক্যালকুলেশন করলে কত হয় 2n সমান 16। তাহলে n সমান কত পেলাম, 1 মিনিট সরি, n সমান কত পেলাম 8 পেলাম দেখো। ঠিক আছে, আর আরটা কত হবে ফ্রম 1, আর ভ্যালুটা পুট করো n+8 সমান হচ্ছে n+8 + r সমান কত 11। তাহলে r সমান কত পেলাম 11 - 1 সমান হচ্ছে 3। তাহলে n এর মান পেলাম কত 8 আর r এর মান 3।
ঠিক আছে, এই ছিল আমাদের প্রথম অঙ্ক, বোঝা গেল। নেক্সট থেকে চলো। তো স্টুডেন্টস দেখো এরপর 2 নম্বর দেখো কী বলেছে, বলছে লগারিদম শব্দটির অক্ষরগুলিকে কত বিভিন্ন রকমের সাজানো যায়, এদের মধ্যে কতগুলি এল দিয়ে শুরু হয়, কতগুলি এল দ্বারা শুরু হয় কিন্তু এম দ্বারা শেষ হয় না। ভালো করে পড়ো অঙ্কটা কী বলেছে। তো শব্দের অক্ষরগুলিকে কত বিভিন্ন রকম সাজানো যাবে, দেখো লগারিদম শব্দের যে অক্ষরগুলো আছে সেগুলো দেখো সব প্রত্যেকটা বিভিন্ন অক্ষর, এল ও জি এ আর আই টি এইচ এম, মানে প্রত্যেকটা অক্ষরে দেখো আলাদা আলাদা আছে কি না। তাহলে অক্ষরগুলো আমরা কত রকমভাবে সাজাতে পারবো, কতগুলো অক্ষর আছে 1 2 3 4 5 6 7 8 9 9, তাহলে আমরা এগুলোকে 9টা অক্ষরকে আমরা কত রকমভাবে সাজাতে পারবো 9p9 রকমে। আমরা দেখো করেছিলাম যে n সংখ্যক বিভিন্ন অক্ষরকে যদি আর রকমভাবে সাজানো যায় তখন কত হয় npr হয়, আমরা করেছিলাম। ঠিক আছে, n সংখ্যক বিভিন্ন অক্ষরকে যদি আর রকমভাবে সাজানো হয় তখন হয়েছিল npr, আর n সংখ্যক বিভিন্ন অক্ষরকে সবকটি নিয়ে যখন আমরা সাজিয়েছিলাম তখন কত হয়েছিল npn বা n ফ্যাক্টোরিয়াল, দেখো আমরা থিওরি করেছিলাম। তাহলে লগারিদম শব্দের মোট অক্ষর সংখ্যা কতগুলো, তাহলে লগারিদম আমরা লিখব লগারিদম RITHM শব্দের মোট অক্ষর সংখ্যা 9টি। দেখো আমি লিখে লিখে ব্যাপারগুলো করে দিচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে 9টি অক্ষর আমরা কত 9 ফ্যাক্টোরিয়াল রূপে সাজাবো, এই 9টা অক্ষর আমরা কত 9 ফ্যাক্টোরিয়াল রূপে সাজাবো 9 npn রকমের। তাহলে শব্দের অক্ষরগুলিকে, যেহেতু অক্ষরগুলো বিভিন্ন, ঠিক আছে, অক্ষরগুলো যদি একই মিলে যেত তাহলে কিন্তু আমরা অন্য সূত্রটা করতাম। অক্ষরগুলিকে মোট 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল মানে কত, এটা আমাদের ক্যালকুলেশন করে দেখে নেব, 3628880 রকমের সাজানো যায়। ক্যালকুলেশনটা করবে তোমরা, 9 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটর করবে, হ্যাঁ সাজানো যায় এত বিভিন্ন রকম সাজানো যায়, 36 এত বিভিন্ন রকম সাজানো যায়, এটা লিখে নিলাম। এর একটা অ্যান্সার আমাদের বেরিয়ে গেল, ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, আমার ক্যালকুলেশনটা করা ছিল, হ্যাঁ তোমরা ক্যালকুলেশনটা করবে। এবার বলেছে এদের মধ্যে কতগুলো এল দিয়ে শুরু হয়, ভালো করে লক্ষ্য করো। এই লগারিদম শব্দের আমরা যে অক্ষরগুলোকে সাজাবো তাদের মধ্যে বলছি কতগুলো এল দিয়ে শুরু হয়। তাহলে আমরা একটা ব্যাপারটা একটা বক্সের মতো করছি, দেখো আমরা যেটা সেই বক্সটা করেছিলাম এল বলতে তোমার কটা হবে, টোটাল 9টা অক্ষর আছে তাই তো, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এরকম ব্যাপারটা আছে। ঠিক আছে, তাহলে বলছি এদের মধ্যে এই যে লগারিদম মধ্যে মোট অক্ষর সংখ্যা কতগুলো 9টা আছে, তো বলছি এদের মধ্যে কতগুলো এল দিয়ে শুরু হয়। তাহলে এল দিয়ে শুরু হবে এরকম মোট কতগুলো অক্ষর হবে, তাহলে নিশ্চয়ই এলটা ফিক্সড, এখানে থেকে এলটা ফিক্সড। তাহলে বাকি থাকবে কতগুলো অক্ষর, ভালো করে লক্ষ্য করো, বাকি কতগুলো অক্ষর আছে OGA RITHM, মানে কতগুলো আছে 4 4 8টা। তাহলে বাকি 8টা অক্ষর নিজেদের মধ্যে কত রকমভাবে সাজানো যাবে, বাকি 8টা অক্ষর নিজেদের মধ্যে কত 8 ফ্যাক্টোরিয়াল রূপে সাজানো যাবে। আমরা এটা ব্লক ডায়াগ্রামের সাহায্যে করছি, যদি এলটা এখানে ফিক্সড হয় এখানে বাকি 8টা অক্ষর নিজেদের মধ্যে কত রকমভাবে সাজানো যাবে, এটা কত রকম হবে, এটা 8 রকমে, এটা কত রকমে 7 রকমে, এটা 6 রকমে, এরকমভাবে করি তো আমরা। এটা 5 রকমভাবে সাজানো যায়, এটা 4 রকমভাবে এই ঘরটা, এটা 3 রকম, এটা 2 রকম, এটা 1 রকম, মানে এগুলো কী হয় ইনটু হয়, মানে বাকি 8টা ঘর নিজেদের মধ্যে কত 8 ফ্যাক্টোরিয়াল রূপে সাজানো যায়। মানে এখানে তুমি ও রাখতে পারো, এবার যদি ও রাখো পরের স্টেপে আবার তুমি জি রাখতে পারো, মানে এই ঘরটা 8 রকমভাবে সাজাতে পারি, এই ঘরে একটা কিছু বসে গেলে পরের ঘরটা আমরা কত রকমভাবে সাজাতে পারবো। এই ঘরটা তুমি যদি ধরো সাপোজ ও রেখে দিয়েছো, ঠিক আছে, যদি এই ঘরটায় ও রাখো তাহলে এখানে 2টো ঘর হয়ে গেল, তাহলে বাকি তাহলে এই 3 নম্বর ঘরটা মানে তোমার এই ঘরটা কত 7 রকমভাবে সাজানো যাবে, এরকমভাবে এটা 6 রকমভাবে সাজানো যাবে, যেটা আমরা করেছি প্রিন্সিপাল মাল্টিপ্লিকেশন সাহায্যে। তাহলে আমরা কী লিখবো যে এল দিয়ে যদি শুরু হলে তাহলে তাহলে আমরা লিখছি দেখো, অর্থাৎ এল দিয়ে শুরু হলে অবশিষ্ট কটি স্থান, 8টি স্থান, অবশিষ্ট 8টি স্থান নিজেদের মধ্যে কী লিখবো, নিজেদের মধ্যে 8 ফ্যাক্টোরিয়াল রূপে সাজানো যায়। অবশ্যই মানে 8p8 রকমের সাজানো যাচ্ছে, 8 ফ্যাক্টোরিয়াল সমান এটা আমরা লিখে নিচ্ছি 40320 রকম উপায়ে সাজানো যায়। কখন, যখন এল দিয়ে শুরু হবে, বুঝা যাচ্ছে কী বলছে অঙ্কটা। এবার দেখো আমাদেরকে চেয়েছে দেখো যে কতগুলো এল দ্বারা শুরু কিন্তু এম দ্বারা শেষ হয় না। আমাদের অঙ্কটা চেয়েছে দেখো কতগুলো এল দ্বারা শুরু কিন্তু এম দ্বারা শেষ হয় না, আমরা কী করব। তাহলে এল দিয়ে শুরু সেটা আমরা পেয়ে গেছি। আচ্ছা আমরা তাহলে দেখে নেব যে কতগুলো এল দ্বারা শুরু আর এম দ্বারা শেষ হচ্ছে, সেটা আমরা দেখে নেব। যদি এল দ্বারা শুরু আর এম দ্বারা শেষটা আমরা বের করে নিতে পারি তাহলে আমরা মোটটা থেকে যদি ওটা বিয়োগ করে দিই তাহলে আমাদের বেরিয়ে যাবে, ওটা কি না।
কতগুলো এল দ্বারা শুরু আর এম দিয়ে শেষ হয় না, এটা যদি এটা কী করে হবে? আমরা সরি একটু ভুল বললাম, দেখো আমি করছি। আমাদেরকে বলেছি কতগুলো এল দ্বারা শুরু হবে, তাহলে এল দ্বারা শুরুটা আমরা তো বের করে নিয়েছি, আর এল দ্বারা শুরু আর এম দ্বারা শেষ হয় এরকম কতগুলো আমরা বের করে নেবো। তাহলে আমরা পেয়ে যাবো যে কতগুলো এল দ্বারা শুরু হয় কিন্তু এম দ্বারা শেষ হয় না। ব্যাপারটা কি তাহলে বুঝতে পারবে। দেখো আমি করছি। এবার আমরা যেটা করব, এবারে যেটা ব্লক ডায়াগ্রামে যেটা করছি, দেখো এল দ্বারা শুরু এরকম আর এম দ্বারা শেষ হবে এরকম আমরা বের করে নেবো। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে এল দ্বারা শুরু আর এম দ্বারা শেষ হয় এরকম আমরা বের করে নিচ্ছি প্রথম। দেখো ভালো করে লক্ষ্য করো, মানে এলটা ফিক্সড আর এমটা ফিক্সড। এল আর এম যদি দুটো নম্বর ফিক্সড হয় তাহলে অবশিষ্ট কটা স্থান রয়েছে? 1 2 3 4 5 6 7টা, অবশ্যই টোটাল 9টা অক্ষর। তো তাহলে মোট অক্ষর সংখ্যা 9টি লিখবে এটা। তাহলে অবশিষ্ট 7টি অক্ষর নিজেদের মধ্যে কত রকম উপায়ে বিন্যস্ত হবে? অবশ্যই 7p7 রকম হবে বা 7 ফ্যাক্টরের উপায়ে বিন্যস্ত হবে। তাহলে আমরা লিখব অর্থাৎ এল দিয়ে শুরু এবং এম দিয়ে শেষ হলে অবশিষ্ট কটা স্থান? 7টি স্থান। তাহলে এই 7টি স্থান নিজেদের মধ্যে কত? 7 ফ্যাক্টরের রূপে বিন্যস্ত হবে এই 7টি স্থান, ঠিক আছে। এটা ছিল 8 ফ্যাক্টরের রূপে বিন্যস্ত হয়েছিল। তাহলে অবশিষ্ট 7টি স্থান তোমরা এই ব্লক ডায়াগ্রামটা করে নিজে বুঝে নেবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি তো এরকমভাবে বুঝেছি। 7 ফ্যাক্টোরিয়াল মানে কত রকম হচ্ছে উপায়? হচ্ছে 5040 রকম। এটা ক্যালকুলেশন করবে, 40 রকম উপায়ে বিন্যস্ত হবে বা উপায়ে সাজানো যাবে। তাহলে আমাদেরকে যেটা অ্যান্সারটা চেয়েছে দেখো কতগুলো এল দ্বারা শুরু হয় কিন্তু এম দ্বারা শেষ হয় না। তাহলে অতএব দেখো এটা করছি, অতএব এল দ্বারা শুরু হয় এম দিয়ে শেষ হয় না এরূপ বিন্যাস সংখ্যা সমান আমরা কি করব? সমান এল দিয়ে শুরু হয় এরূপ বিন্যাস সংখ্যা মাইনাস, দেখো এল দ্বারা শুরু এবং এম দিয়ে শেষ এরূপ বিন্যাস সংখ্যা হয়েছে। কি বলছে? তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে তো আমাদের বেরিয়ে যাবে। তাহলে এটা কত ছিল? এল দিয়ে শুরু হয় এরকম বিন্যাস সংখ্যা কত করেছিল? এই ফ্যাক্টরিয়াল 40320। তাহলে কত হবে? 40320 মাইনাস দেখো এল দ্বারা শুরু হয় আবার এম দিয়ে শেষ হয় এর বিন্যাস সংখ্যা কতগুলো করলাম আমাদের? কত? 5040। তাহলে এই দুটো বিয়োগ করলে আমাদের কত হবে? এর বিন্যাস সংখ্যা কত রকম উপায় হবে? 35280 ক্যালকুলেশন করবে। 0 4 4 এটা 8 হচ্ছে 2, হ্যাঁ আচ্ছা 5 1 27 10 3, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করবে। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 35280 রকম। তাহলে বোঝা গেল এত রকম উপায় হবে, এত রকম উপায়, ঠিক আছে। এই ছিল আমাদের অঙ্ক। বোঝা গেল পুরো অঙ্কটা? তো চলো নেক্সট দেখি। তো স্টুডেন্ট দেখো 3 অঙ্কটা কি বলেছে যে বেঙ্গল শব্দের অক্ষরগুলিকে কত রকমভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণ দুটি কখনো একত্রে না থাকে, ঠিক আছে। তো এটা আমরা কি করবো দেখো। তো বেঙ্গল শব্দের মোট অক্ষর সংখ্যা কতগুলো আমরা দেখে নেব। দেখো বেঙ্গল শব্দের মোট অক্ষর সংখ্যা, তো এই বেঙ্গল শব্দের মোট অক্ষর সংখ্যা এটা আমরা করেছিলাম, দেখবো একবার। কটা হচ্ছে? 6টি, ঠিক আছে। এর মধ্যে স্বরবর্ণ কতগুলো আছে? স্বরবর্ণ কোনগুলো আমরা জানি, যেগুলো ভাওয়াল আমরা কি হয়? তাহলে ই আর এ আছে। তাহলে মোট স্বরবর্ণের সংখ্যা মানে হচ্ছে এ আর ই কটা আছে? 2টি। ভালো করে লক্ষ্য করো। আমাদেরকে কি বলেছে যে এগুলোকে আমরা কত রকমভাবে সাজাবো যাতে স্বরবর্ণ দুটি কখনো একত্রে থাকবে না, মানে এ আর ই পরস্পর পাশাপাশি থাকবে না, সেরকমভাবে সাজাবো। তাহলে আমরা দেখে নেব প্রথমে কি করব যে এই পাশাপাশি থাকবে এরকম কতগুলো বের করে নেব। ভালো করে বোঝো কি বলছি। প্রথমে বেঙ্গল শব্দের মোট অক্ষর সংখ্যা কত রকমভাবে সাজানো আছে সেটা বের করে নিচ্ছি। যে এই পাশাপাশি থাকলে কীরকমভাবে বিন্যাস সংখ্যা সেটা আমরা বের করে নেব। তারপর ওখান থেকে বিয়োগ করে দেবো। মোট অক্ষর সংখ্যা থেকে এই পাশাপাশি থাকলে যেরকম বিন্যাস সংখ্যাটা হবে সেটা মানে তো হবে কখন পাশাপাশি থাকবে না স্বরবর্ণগুলো, ঠিক আছে। তো আমরা কি করছি দেখো,
তো তাহলে বেঙ্গল শব্দের অক্ষরগুলোকে মোট কত রকমভাবে সাজানো হচ্ছে সেটা দেখে নিচ্ছি। অতএব বেঙ্গল শব্দের অক্ষরগুলিকে তাহলে কত রকমভাবে হবে বলো? মোট কটা অক্ষর আছে? ছটা অক্ষর, ছটা আলাদা আলাদা অক্ষর। অক্ষরগুলিকে মোট 6p6 বা সমান 6 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে এটা কত 720 রকমে সাজানো যায়। এটা আমরা করলাম। আর লক্ষ্য করো, এবার দেখো বলছি স্বরবর্ণ দুটো আমরা কি বললাম যে স্বরবর্ণ দুটো একত্রে থাকলে আমরা বিন্যাস সংখ্যাটা বের করে নেবো। স্বরবর্ণ দুটো একত্রে থাকা মানে কত? মানে যদি সাপোজ ধরো এরকম হয় কোনো সময় ই আর এটাকে আমরা পাশাপাশি রাখবো, ই এ এখানে বি করলাম, ই এ এন জি এল এরকম হয় তো। তাহলে ই এ পাশাপাশি রাখা মানে আমি কি করি, ই এ দুটোকে আমরা একটা অক্ষরে ধরে নিই, মানে ইয়ে দুটোকে ধরো বেঁধে দিলাম। আমরা যেটা করেছিলাম দেখো এই টাইপের অঙ্ক, ইয়ে দুটোকে যদি বেঁধে দিই মানে এই দুটোকে আমরা ধরবো একটা অক্ষর। আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করি, ই এ পাশাপাশি থাকবে মানে ই এটাকে আমরা ধরে নিই একটা অক্ষর। তাহলে ই এ যদি একটা অক্ষর হয়, এখন মোট অক্ষর সংখ্যা তাহলে কতগুলো হবে? তাহলে দেখো আমরা কি লিখবো, ই কমা এ কে একত্রে রাখা হলে আমরা কি করেছি, মোট অক্ষর সংখ্যা, এখন মোট অক্ষর সংখ্যা এটা কথাটা লিখলাম। তাহলে কত হবে বলো? মোট অক্ষর কতগুলো ছিল? ছটা। তাহলে সেখান থেকে 6 মাইনাস কী হয় 2 + 1, আমরা এরকমভাবে করেছি না, এই দুটোকে আমরা একটা অক্ষর দিচ্ছি, তাহলে -2 করলাম, আর এই দুটোকে একটা অক্ষর দেওয়ার জন্য +1, তাহলে কত হবে 7 - 2 কত 5টি। এখন মোট অক্ষর সংখ্যা 5টি। তাহলে এই 5টি অক্ষর নিজেদের মধ্যে কত উপায় বিন্যস্ত হবে? 5 ফ্যাক্টরিয়াল রকমে। তাহলে দেখো, তাহলে এখন 5টি অক্ষর নিজেদের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল রকমে বিন্যস্ত হয়, অবভিয়াসলি 5 ফ্যাক্টোরিয়াল রকমে বিন্যস্ত হয়। ভালো লক্ষ্য করো। আবার দেখো আমি যেটা করেছিলাম, এই যে আমাদের অক্ষর যেগুলো আছে, এই অক্ষরটা তো আবার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হবে। মানে ব্যাপারটা কি, মানে দেখো এখানে তুমি এটাকে পাশাপাশি রেখেছো, তো এটাকে যদি পাশাপাশি রাখি, তাহলে আমি যেটাকে বলতে চাইছি, ধরো এটাকে পাশাপাশি রেখেছি, তো ধরো এরকম করে আমরা রেখেছি BENGL এরকম করে রেখেছি এটাকে, ঠিক আছে, পাশাপাশি রেখেছি। তো কোনো একটা সময় এটা তো এরকমও হবে, BAENGL হবে কি না? এরা তো নিজেদের মধ্যে তো আবার মানে দুরকমভাবে বিন্যস্ত হবে, এটা হবে কি না? তখন তো আমরা একটা আলাদা অক্ষর পাবো। তাহলে আমরা কী লিখবো, এই 5টা অক্ষর নিজেদের মধ্যে 5 ফ্যাক্টরের রূপে হলো, আবার এই দুটো অক্ষর নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরের রূপে বিন্যস্ত হবে। তাহলে আবার কী লিখবো, আবার ই কমা এ দেখো নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল, মানে যেহেতু দুটো অক্ষর আছে তারা নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল বা দুরকমভাবে বিন্যস্ত হবে, অবভিয়াসলি। তাহলে অতএব আমরা কী লিখবো, অতএব একত্রে রাখলে মোট বিন্যাস সংখ্যা, মানে যদি একত্রে রাখি তাহলে বিন্যাস সংখ্যাটা কত হয়, মোট বিন্যাস সংখ্যাটা কত হয়? দেখো পাশাপাশি রাখলে নিজেদের মধ্যে 5 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হয়েছিল, আবার নিজেদের মধ্যে কত হলো, আবার কমা নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হলো। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ভালো লক্ষ্য করো কী ব্যাপারটা করলাম। এখানে আমরা করেছিলাম এই অক্ষরগুলো নিজেদের মধ্যে মোট অক্ষর সংখ্যা এটাকে একটা ধরেছিলাম, মোট অক্ষর সংখ্যা 5টা হয়েছিল, 5টা অক্ষর নিজেদের মধ্যে 5 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হয়েছিল, আবার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হলো। তাহলে এখন মোট বিন্যাস সংখ্যাটা কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। মানে এটা কত হয় ক্যালকুলেশন যদি করি, 120 ইন্টু 2 মানে হচ্ছে 240 রকমের। ভালো ভালো করো 240 রকমের। তাহলে আমাদের যেটা চেয়েছে অঙ্কটাতে, দেখো আমাদের অঙ্কটাতে চেয়েছে স্বরবর্ণ দুটি কখনো একত্রে না থাকে। তাহলে স্বরবর্ণ মানে কি তাহলে কমা এ একত্রে থাকবে না। আমি দেখো লিখে ব্যাপারটা করে দিচ্ছি, তোমরা এরকমভাবে লিখে করে নেবে। যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মোট বিন্যাস সংখ্যা সমান, তাহলে এই কথার মোট বিন্যাস সংখ্যা সমান কত হবে? অ্যাকচুয়াল যে বিন্যাস সংখ্যাটা, মোট বিন্যাস সংখ্যা মানে স্বরবর্ণ ওই বেঙ্গল শব্দের মোট অক্ষরগুলো যথারকমভাবে বিন্যস্ত হয়, মাইনাস কমায় একত্রে রাখার জন্য বিন্যাস সংখ্যা, কমায় একত্রে রাখার জন্য বিন্যাস সংখ্যা। তাহলে কত হবে বলো তো? মোট বিন্যাস সংখ্যাটা কত ছিল আমাদের? 6 ফ্যাক্টোরিয়াল ছিল, তাই তো। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 720 মাইনাস এখানে কত হচ্ছে 240,
তাহলে এটা কত করলো, এটা ক্যালকুলেশন করলে কত হবে, 480 রকম হবে। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক, বুঝা গেল, এটা 3 নম্বর অঙ্ক। তো স্টুডেন্টস এরপর করবো আমরা 4 অঙ্কটা। দেখো আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তো চলো 4 অঙ্কটা আমরা করবো। স্ট্রেঞ্জ শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন উপায়ে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকে। তোমাদেরকে ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবে, থিওরিগুলো যেগুলো আমি বুঝিয়েছি সেগুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। তারপর দেখো আমার কথাগুলো শোনো, খাতাতে লেখো ব্যাপারগুলো। ঠিক আছে, জিনিসটাকে ফিল করো, দেখো বুঝতে পারবে। এই চ্যাপ্টারটা অনেকেই বলে জটিল, পার্বতীর কম্পিটিশন বিন্যাস সমবায়, কিন্তু ব্যাপারগুলো জটিল নয়, কিন্তু আমাদের প্রবাবিলিটির সময় আমাদের বা যখন আমরা সম্ভাবনা তত্ত্ব করাবো সেখানে সমবায় জিনিসটা কাজে লাগবে, তো আমাদের এই জিনিসগুলো শিখতে হবে অবশ্যই। যাই হোক, তো দেখো স্ট্রেঞ্জ শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন রকমের সাজাবো যাতে স্বরবর্ণগুলো সর্বদা অযুগ্ম স্থানে থাকে, এটা বলা আছে। তাহলে স্ট্রেঞ্জ শব্দের মোট অক্ষর সংখ্যা আমরা কতগুলো দেখে নেব। প্রথমে দেখো, তাহলে স্ট্রেঞ্জ STRNG শব্দের তাহলে মোট অক্ষর সংখ্যা কত আমরা লিখে নিচ্ছি। মোট এর লেটার কতগুলো আছে, টোটাল আছে দেখো 7টি, ভালো করে বোঝো। ঠিক আছে, আমাদেরকে বলেছে কত রকমভাবে সাজাবো যাতে স্বরবর্ণগুলো সর্বদা একত্রে থাকবে, স্বরবর্ণগুলো সর্বদা অযুগ্ম স্থানে থাকবে, এটা আমাদের বলা আছে। ঠিক আছে, তো স্বরবর্ণগুলো অযুগ্ম স্থানে থাকা মানে কি? আচ্ছা, এই স্বরবর্ণ সংখ্যাটা আমরা একটু বের করে নিই, এটাও বের করে নিই। স্বরবর্ণ মানে আমরা কি জানি, ভাওয়েল। তাহলে স্বরবর্ণের সংখ্যা, স্বরবর্ণটা কী কী আছে আমরা এখানে দেখে নিই, সেটাও যে তোমার আছে এ আছে আর ই আছে, তাই তো। তাহলে এটা কত আছে, 2টি, ভালো করে লক্ষ্য করো। এইবার দেখো আমি জাস্ট একটা ছবিটা একটু এঁকে নিই। হ্যাঁ, আচ্ছা, স্বরবর্ণগুলোকে বলেছে অযুগ্ম স্থানে রাখতে, ভালো করে লক্ষ্য করো। তাহলে মোট কটা ঘর হবে, 7টা ঘর আমরা করবো। এই ব্লক ডায়াগ্রামটা কিন্তু করতে পারলে সুবিধা হয়। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো অযুগ্ম স্থান মানে আমাদের কোনগুলো, টোটাল কটা ঘর আছে, 7টা। অযুগ্ম স্থান মানে কত, আমাদের এই 1 নম্বর ঘরটা, এটা একটা বটে। আচ্ছা, 3 নম্বর ঘরটা বটে, 5 নম্বর ঘরটা বটে, 7 নম্বর ঘরটা, মানে এগুলো আমাদের অযুগ্ম স্থান। দেখো ভালো করে লক্ষ্য করো, এই তো 7টা ঘর। আর আমাদেরকে অঙ্কটাতে বলেছে এই যে স্বরবর্ণ এ আর ইটা এই যে 4টা ঘরের মধ্যে রাখতে হবে। মানে টোটাল কত রকম কটা ঘর আছে, 4টা, আর টোটাল সংখ্যা কতগুলো আছে, 2টো। তাহলে আমরা কত রকমভাবে রাখতে পারবো এই স্বরবর্ণগুলো, 4p2 রকমে, ভালো করে বোঝো। এখানে এ, এখানে ই, বা এখানে এ, এখানে এরকমভাবে আমরা এই 4টা ঘর আছে, 4টা ঘরের মধ্যে 2টো স্বরবর্ণ আমরা কত রকম রাখতে পারবো, 4p2 রকমে, ভালো করে বোঝো, রাখা যাবে, যেটা আমরা জানি। ঠিক আছে, যেহেতু অযুগ্ম স্থান আছে আমাদের 4টি। আর অবশিষ্ট অক্ষরগুলো আমরা কেমনভাবে রাখবো, অবশিষ্ট যে 5টা অক্ষর থাকবে সেটা কীরকমভাবে রাখবো। যদি ধরো সাপোজ এখানে এ রাখলে, এখানে ই রাখলে সাপোজ, ঠিক আছে, তাহলে অবশ্যই বাকি আরও 5টা ঘর থাকছে, তো বাকি 5টা ঘর অবশিষ্ট 5টি স্থান কত রকমভাবে হবে, 5 ফ্যাক্টরের রকম হবে। বাকি 5টি স্থান অবশিষ্ট 5টি ঘর কত, 5 ফ্যাক্টরের রকমের হবে, 5 ফ্যাক্টোরিয়াল বা 5p5 রকমের হবে। ঠিক আছে, তাহলে তারপর আমরা কি করে দেবো, ওই দুটোর প্রোডাক্ট করে দেবো, যেটা আমরা করি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করছি, তাহলে অতএব আমরা কি আছে, 4টি অযুগ্ম স্থান আছে, এটা লিখে দিচ্ছি। অতএব 4টি অযুগ্ম স্থান আছে, অযুগ্ম স্থান আছে মানে যেটা অড প্লেস। অতএব 2টি স্বরবর্ণকে 4টি অযুগ্ম স্থানে আমরা কী রাখবো, 2টি স্বরবর্ণকে 4টি অযুগ্ম স্থানে, অথবা 4p2 রকমে, 4p2 সমান হচ্ছে 4p2 সমান যদি ক্যালকুলেশন করে কত হবে, 12 রকমে রাখা যায় বা সাজানো যায়, এটা লিখতে পারি। ঠিক আছে, তুমি সাপোজ কোনো সময় এখানে রাখলে, যেটা বলছিলাম, এখানে রাখলে এ আর এখানে রাখলে সাপোজ, চলো এখানে রাখলে ই রাখতে পারো। তাহলে তখন দেখো এখন কটা ঘর রয়েছে, 1 2 3 4 5টা ঘর রয়েছে। তাহলে এই 5টা ঘর অবশিষ্ট 5টা অক্ষর এ আর ইটাকে আমরা শুধু এখানে রাখছি। ঠিক আছে, অবশিষ্ট যে 5টা অক্ষর পড়ে রয়েছে STRNG, হ্যাঁ, এই 5টা অক্ষর নিজেদের মধ্যে কত, 5 ফ্যাক্টর রকম হবে, 5p5 রকমের। তাহলে ওইটাই লিখবো আমরা। এবং অবশিষ্ট 5টি অক্ষর, হ্যাঁ, মানে সাইডে লিখে দিতে পারো STRNG। ঠিক আছে, এই 5টি অক্ষর 5টি স্থানে নিজেদের মধ্যে 5p5 সমান হচ্ছে তোমার
5 ফ্যাক্টরিয়াল রকমে বিন্যস্ত হয় বা সাজানো যায়, একই ব্যাপার। মানে এটা তোমার ক্যালকুলেশন করলে 120 রকমের হবে, ঠিক আছে, আমরা লিখে দিলাম। তাহলে আমরা কি লিখবো, অতএব মোট বিন্যাস সংখ্যা বা স্বরবর্ণগুলো যদি অযুগ্ম স্থানে থাকে সেরকমভাবে মোট বিন্যাস সংখ্যা তাহলে কত হলো আমরা লিখে দেবো। অতএব মোট বিন্যাস সংখ্যা তখন কত হবে 120 × 12 তখন হচ্ছে 240 রকম, ঠিক আছে। এটা হয়, সরি 240 কেন হবে, সরি 1440, 1 মিনিট, 1440 হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। তো স্টুডেন্ট দেখো, তারপর আমরা করবো 5 নম্বর দেখো, বলেছে জাক্সটাপোজড একটা ওয়ার্ড দিয়েছে, শব্দের অক্ষরগুলিকে সবগুলিকে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে স্বরবর্ণ 4টি একত্রে থাকবে। আমাদেরকে বলে দিয়েছে এখানে যে ভাওয়ালগুলো আছে তারা একত্রে থাকবে, এরকমভাবে কতগুলো বিন্যাস সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো, ভালো করে লক্ষ্য করো। তাহলে ওয়ার্ডটা কি আছে, জাক্সটাপোজ, JUXTAPOSED শব্দের আমরা কি করে নেব, মোট অক্ষর সংখ্যা, শব্দের মোট অক্ষর সংখ্যা কতগুলো হচ্ছে 10টি, ঠিক আছে। এবার আমরা লিখব স্বরবর্ণের সংখ্যা, ভালো করে লক্ষ্য করো। আমরা এই টাইপের অঙ্ক করেছি কিন্তু, ঠিক আছে, তবু আমি করে দিচ্ছি তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হোক। স্বরবর্ণ কী কী আছে দেখো, এখানে ইউ আছে, এ আছে, ও আছে আর ই আছে, মানে কত মোট 4টি আছে, ভালো করে লক্ষ্য করো। তাহলে এই 4টি কী বলছে একত্রে থাকবে, এরূপ বিন্যাস সংখ্যা কত। তাহলে এই 4টি একত্রে থাকবে মানে যদি কোনো সময় এরকম হয় ব্যাপারটা যে ইউ, এ, ও, ই এটাকে আমরা পাশাপাশি লিখে দিচ্ছি, আর বাকি লিখব এক্স, টি, পি, এস, ডি। সাপোজ এরকম কোনো সময় একটা সময় হলো, তাহলে ইউ, ও, এ, ও, ই এই যে 4টা অক্ষর আছে, এই 4টা অক্ষরকে আমরা বেঁধে দেবো, যেটা আমরা করি এরকম এই প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এই 4টা অক্ষরকে আমরা কী ধরে নেবো, একটা অক্ষর, ওটা কি না, কোনো এক সময় এই 4টা অক্ষর একটা অক্ষর ধরে নেবো। তাহলে এই 4টা অক্ষরকে একটা অক্ষর ধরলে এখন মোট অক্ষর সংখ্যা কতগুলো হয় সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে। এখন মোট অক্ষর সংখ্যা দেখে নিলে তারা নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হয় দেখে নেবো। আবার ইউ, এ, ও, ই এরা নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত করে সেটাও তো একটা কেস হবে, ওটা কি না। তাহলে সেটাও আবার দেখে নেবো, তারপর প্রোডাক্ট করে দেবো। আমরা যে অঙ্কগুলো এরকমভাবে করেছি। তাহলে স্বরবর্ণ 4টি, আমরা যে কথা লিখবো স্বরবর্ণ 4টি দেখো একত্রে থাকলে মোট অক্ষর সংখ্যা, এগুলো আমরা কেমনভাবে করে দেখি, মোট অক্ষর সংখ্যা দেখো, মোট অক্ষর কতগুলো আছে 10টা, তাই তো। তাহলে আমরা কী করি 10 দিয়ে এই যেহেতু 4টা একটা দিচ্ছি -4 + 1, যেহেতু 4টাকে একটা অক্ষর দিচ্ছি +1 করছি, 4টা বিয়োগ করছি প্রথমে +1, এতটি মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি 7টি, ঠিক আছে। তাহলে হলো, এবং এখন 7টি অক্ষর নিজেদের মধ্যে কত হবে 7 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে তোমার 5040 রকম উপায়ে বিন্যস্ত হবে, ঠিক আছে। তোমরা কি করবে জানো, তোমরা 1 ফ্যাক্টোরিয়াল থেকে 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, কী বললাম 1 ফ্যাক্টোরিয়াল থেকে 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মনে রাখবে, ঠিক আছে। তাহলে তোমার সুবিধা হয়, ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে এখানে, ঠিক আছে। তাহলে তোমাদের সুবিধা হবে 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত ভ্যালুগুলো, আমার এই ভ্যালুগুলো লেখা আছে আমি করে দিচ্ছি, এগুলো মনে রাখবে, ঠিক আছে। যাই হোক, তাহলে এই 7টা অক্ষর নিজেদের মধ্যে 7 ফ্যাক্টর উপর বিন্যস্ত হলো। কোন 7টা অক্ষর, এই 7টা অক্ষর, ভালো করে লক্ষ্য করো, 7 ফ্যাক্টর উপর বিন্যস্ত হবে। আবার দেখো যেহেতু এটাকে একটা অক্ষর ধরেছি, আবার দেখো ইউ, এ, ও, ই এই যে 4টা অক্ষর আছে দেখো, এই 4টা অক্ষর তো আবার নিজেদের মধ্যে 4 ফ্যাক্টর উপর বিন্যস্ত হবে, ওটা কি না। এই 4টা অক্ষর তো এই কোনো এক সময় তো এটা তো এরকম কেসটা হতে পারে দেখো, যে ইউ, ও, এ, ই দেখো এটা আবার ঘুরে গেল, যে এক্স, টি, পিএইচডি এরকমভাবে কোনো একটা সময় হবে, কী বুঝবে যাচ্ছে তো। আবার কোনো সময় এটা এখানে গেল, সরি ইটা এখানে গেল, এটা এখানে গেল, মানে এরা নিজেদের মধ্যে দেখো 4 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হবে, 4 ফ্যাক্টোরিয়াল মানে, ঠিক আছে, কিন্তু 24 রকমভাবে হবে, ঠিক আছে। আবার কি করব, ইউ মানে এটা ইউটা ক্যাপিটাল, হ্যাঁ, এ, ও, ই বা এখানে একটা কথা লিখতে হতো স্বরবর্ণ 4টি, তাই লেখো, বা ইউ, এ, ও, ই ব্র্যাকেটে লিখে দিলাম, নিজেদের মধ্যে কত 4 ফ্যাক্টোরিয়াল সমান 24 রকম উপায় বিন্যস্ত হয়, অবভিয়াসলি 24 রকম উপায়ে বিন্যস্ত হয়। তাহলে স্বরবর্ণ 4টি একত্রে থাকবে, এরূপ বিন্যাস সংখ্যা কত হবে। অতএব কী করবো, এই প্রোডাক্ট করে দেবো। তো স্বরবর্ণ 4টি একত্রে থাকবে
এরূপ বিন্যাস সংখ্যা, তাহলে কত হবে 5040, মানে আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিয়েছি 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এই ব্যাপারটা হয় তখন হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বা 5040 ইন্টু 24 তখন কত হচ্ছে 120960, রকম উপায় এটা লিখে দিলাম, হয়ে গেল। এই ছিল অঙ্ক 120960 ওরকম উপায়। তো স্টুডেন্টস দেখো এরপর করবো আমরা 9 অঙ্কটা। দেখো কি বলেছে যে এন সংখ্যক দেখাও যে এন সংখ্যক বইকে যত রকমের একটি তাকে সাজানো যায় যাতে দুটি নির্দিষ্ট বই কখনো একত্রে না থাকে তাহলে তা হলো n-2 ইন্টু n-1 তার ফ্যাক্টোরিয়াল। দেখো এরকমভাবে বলেছে ব্যাপারটা। হ্যাঁ, অঙ্কটা ভালো অঙ্ক তোমাদের। একই টাইপের অঙ্ক আমরা যেরকম একটু আগে করলাম যেটা ওই টাইপেরই অঙ্ক। এন সংখ্যক বইকে একটা তাকে যদি সাজানো হয় দুটি নির্দিষ্ট বই কখনো একত্রে থাকবে না তাহলে n-2 ইন্টু n-1 তার ফ্যাক্টোরিয়াল। দেখো আমি কী করবো, দেখো একই টাইপের অঙ্ক, দুটি নির্দিষ্ট বই কখনো একত্রে থাকবে না সেরূপ বিন্যাস সংখ্যাটা হচ্ছে ওইটা। ঠিক আছে, তাহলে আমরা দেখো একটু আগে একটা অঙ্ক করলাম এরকম টাইপের, তাহলে আমরা করে দেবো যে দুটি নির্দিষ্ট বই একত্রে থাকবে এরকম বিন্যাস সংখ্যা কতগুলো আমরা দেখে নেবো। আর এন সংখ্যক বই যেহেতু আছে তাহলে এন সংখ্যক বইকে নিজেদের মধ্যে কত রকমভাবে সাজানো যাবে, এন ফ্যাক্টোরিয়াল রকম। তাহলে আমরা কি লিখবো দেখো, অর্থাৎ এন সংখ্যক বইকে নিজেদের মধ্যে কত হয় এন ফ্যাক্টোরিয়াল রকমে সাজানো যায়। ভালো করে বোঝেন, দেখো এটা লেখা যায় এন সংখ্যক বই নিজেদের মধ্যে এন ফ্যাক্টোরিয়াল রকমে সাজানো যায়। তাহলে আমরা কি করব যে দুটো নির্দিষ্ট বই, ভালো করে লক্ষ্য করো, দুটো নির্দিষ্ট বই কখনো একত্রে না থাকে এরকম বিন্যাস সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে দুটি নির্দিষ্ট বই যদি একত্রে থাকে তাহলে আমরা দেখে নেব যে মোট বইয়ের সংখ্যা কত হয়, যেটা আমরা করেছি। তাহলে আমরা কি করব, অতএব দুটি নির্দিষ্ট বই, এই পারমুটেশন কম্বিনেশন অঙ্কগুলো কি বলো তো, যদি তুমি একবার করে দিই আমি, তারপর তুমি যদি দেখো বুঝতে পারবে। কিন্তু নিজের থেকে করাটা একটু সমস্যা হয়, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, বেসিকটা তোমার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি করতে পারবে নিজের থেকেই। ঠিক আছে, করে দেওয়ার পর হয়তো জিনিসগুলো বোঝা যাবে। যাই হোক, তাহলে দুটি নির্দিষ্ট বই একত্রে থাকবে এরূপ বইয়ের সংখ্যা, মানে এই ধরনের বইয়ের সংখ্যা কত হবে। তাহলে আমরা এইগুলোর ক্ষেত্রে কী করি বলো, যে টোটাল বই ছিল কতগুলো, এনটা। তাহলে এন থেকে আমরা কী করবো, দুটো বইকে আমরা বেঁধে দিচ্ছি, সেরকম ব্যাপারটা দুটো নির্দিষ্ট বইকে একসাথে রাখছি। তাহলে যদি বেঁধে দিই তাহলে n-2 + 1 মানে কত হবে, এতটি মানে কত n-1t। ভালো করে লক্ষ্য করো, এই ব্যাপারটা হয় n-1t হয়। আবার দেখো যে n-1t বই মানে আগের মতো যেটা করলাম, আবার এই n-1t বই নিজেদের মধ্যে কত n-1 তার ফ্যাক্টরের উপরে বিন্যস্ত হবে, ঠিক না। আবার আমরা কি লিখব, n-1t বই নিজেদের মধ্যে n-1 তার ফ্যাক্টোরিয়াল রকম এ বিন্যস্ত হয়, অবভিয়াসলি হয় কি না, এটা হয়। আবার দেখো ওই যে দুটি বই, ওই যে দুটো বই আমরা ধরেছি, ওই দুটো বই তো আলাদা আলাদা বই, তাহলে ওই দুটো বই নিজেদের মধ্যে কত 2 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হবে। যে দুটো বইকে আমরা একটা বই ধরছি, যেটাকে আমরা একসাথে বেঁধে দিচ্ছি, ওই দুটো বই নিজেদের মধ্যে তো 2 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হবে। তাহলে আবার কী করবো, আবার দুটি বই নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল রকমে বিন্যস্ত হয়, অবভিয়াসলি হয়ে যাচ্ছে। তাহলে বই দুটোকে যদি আমরা একত্রে রাখি তাহলে বিন্যাস সংখ্যা কত হবে। অতএব বই দুটোকে একত্রে রাখলে, ভালো করে বোঝো, মোট বিন্যাস সংখ্যা এখন কী হবে, আমরা বই দুটোকে একত্রে রেখে বইয়ের সংখ্যা কত পেয়েছি n-1, n-1টি নিজেদের মধ্যে কত হয়েছে n-1 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হয়েছে। আর দুটো বই নিজেদের মধ্যে কত হয়েছে 2 ফ্যাক্টরের উপর বিন্যস্ত হয়েছে। তাহলে এখন বিন্যাস সংখ্যা কত হবে n-1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, অবভিয়াসলি এটা হবে, মানে কত হবে n-1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। ভালো করে বোঝো, এটা বেরোলো, মোট বিন্যাস সংখ্যা এত রকম হলো। আর দুটো নির্দিষ্ট বইকে আমাদেরকে কি বলেছে, কখনো একত্রে না থাকে এরূপ বিন্যাস সংখ্যা। তাহলে আমরা কি লিখবো, অতএব দুটি নির্দিষ্ট বই, সে একটা সরাবন একটা অঙ্ক করলাম না, যে সরাবন না যে দুটি একত্রে থাকবে না ওইরকম টাইপের, একটু আগে ওই টাইপেরই অঙ্ক, কখনো একত্রে থাকবে না এরূপ বিন্যাস সংখ্যা, এরূপ বিন্যাস সংখ্যা সমান কত হবে
সমান দেখো মোট বিন্যাস সংখ্যা মাইনাস দুটি নির্দিষ্ট বই একত্রে থাকবে এরূপ বিন্যাস সংখ্যা, মানে দুটি নির্দিষ্ট বই একত্রে থাকবে এরূপ বিন্যাস সংখ্যা, ওটা কি না? মোট বিন্যাস সংখ্যা থেকে দুটি নির্দিষ্ট বই একত্রে থাকবে বিন্যাস সংখ্যা যদি আমরা বের করে নিই তাহলে একত্রে থাকবে না, এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে তো? তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হয়? এন ফ্যাক্টোরিয়াল। ভালো করে লক্ষ্য করো, কারণ এন সংখ্যক বই নিজেদের মধ্যে কত এন ফ্যাক্টোরিয়াল বই বিন্যাস হয়েছিল, আর দুটি নির্দিষ্ট বই একত্রে না থাকলে কত হবে? এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু টু। ভালো করে বোঝো এই ব্যাপারটা হয়। তাহলে এই এন ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখতে পারি, দেখো না, এন ইন্টু এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, মাইনাস এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু টু। তাহলে আমরা কী করে নিতেছি দেখো, এখানে এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়ালটা আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কী পড়ে থাকবে দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু কত হবে? এন মাইনাস টু হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো এন মাইনাস টু ইন্টু এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, সরি এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস টু। এটা সমান আমরা কী লিখতে পারি? এন মাইনাস টু ইন্টু একই, ঠিকই লিখেছিলাম, এন মাইনাস টু ইন্টু এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল হয়ে গেলো। তাহলে এটা তো আমাদের চেয়েছিল, এন মাইনাস টু ইন্টু এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল চেয়েছিল না? বোঝা গেলো কীভাবে এলো? বোঝা গেলো? ঠিক আছে, অবশ্যই বুঝতে পারলে আমাকে কমেন্ট করে তোমরা জানিও, তাহলে এনার্জি পাওয়া যায়। কারণ তোমাদের ভিডিও বা কমেন্টগুলো আমরা দেখি, অবশ্যই নিজেকে মোটিভেট করে, হ্যাঁ, ভিডিওগুলো দেওয়ার। তোমরা যে কমেন্ট করে স্যার ভিডিও দেন, হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমরা 7 অঙ্কটা করবো। দেখো কি বলেছে, 3 জন বালককে একত্রে রেখে 3 জন বালক এবং 5 জন বালিকাকে কত রকমভাবে এক সারিতে সাজানো যায়, এটা বলেছে। তাহলে 3 জন বালককে আমরা একত্রে রাখবো। 3 জন বালক একত্রে রাখা মানে 3 জন বালককে আমরা একটি বালক ধরে নেবো, ঠিক আছে, যেটা আমরা করি। আর 5 জন বালিকাকে কত রকমভাবে একটা সারিতে সাজানো যাবে, একটা সারিতে থাকবে তারা, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, 3 জন বালককে একত্রে রাখার জন্য 3 জন বালককে আমরা একটি বালক ধরা হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে 3 জন বালককে একত্রে রাখলে, মানে এই অঙ্কগুলো যেগুলো কনসেপ্ট হয়, আমরা 3 জন বালককে বেঁধে দিচ্ছি দিয়ে একটি বালক ধরছি, এরকম ব্যাপারটা হয়। হ্যাঁ, একত্রে রাখলে 3 জন বালককে একটি বালক ধরা হয়, ধরো আমি লিখলাম, ঠিক আছে। তাহলে কী করবো, তাহলে এখন দেখো 5 জন বালিকা ছিল, আর এখন হয়ে গেছে কত, 3 জন বালককে আমরা একটি বালক ধরে নিয়েছি। তাহলে কত, এখন 6 জন, মানে এখন 1 + 5 মানে কত, 6 জন কী হচ্ছে বালক বালিকা, দুটোই নিচ্ছি আমরা, একজন বালক আছে আর 5 জন বালিকা। তাহলে 6 জন বালক বালিকাকে, বালক বালিকারা নিজেদের মধ্যে কত রকম হবে, এক সারিতে নিজেদের মধ্যে কত 6 ফ্যাক্টোরিয়াল বা 6p6 বা 6p6 একই ব্যাপার রকমে সাজানো যায়, এটা করা যায়, ওটা কি না? আর দেখো ওই যে 3 জন বালক, ওই যে 3 জন বালক আমরা পেলাম, ওই 3 জন বালক তো আবার নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যাস হবে, 3 ফ্যাক্টর রকম হবে। আবার এই যে 3 জন বালক, অবশ্যই আবার এই 3 জন বালক, ঠিক আছে, একই টাইপের অঙ্ক, 3 জন বালক নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল বা 6 রকম ভাবে বিন্যস্ত হয়। এখানে 6 ফ্যাক্টোরিয়াল সমান ভ্যালুটা বের করে নেবে, 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, 6 5 30 4 120, 360, 360 দেখুন 720 হয়, ঠিক আছে, 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট বিন্যাস সংখ্যা বা নির্ণয় বিন্যাস সংখ্যা তাহলে কত হবে বলো? নির্ণয় বিন্যাস সংখ্যা সমান হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, মানে 720 ইন্টু 6, 6 0 0 6 2 12 6 7 4320 রকম, এটা হয়। এই ছিল আমাদের অঙ্ক, ক্লিয়ার? 7 অঙ্কটা এই ছিল আমাদের অঙ্ক। চলো 8টা দেখি। দেখো স্টুডেন্টস, 8 অঙ্কটা কি বলেছে, ওই যে 4 জন বালক এবং 3 জন বালিকাকে এক সারিতে কত রকমভাবে সাজানো যেতে পারে যাতে কোনো 2 জন বালিকা কখনো পাশাপাশি না থাকে, এটা আমাদের বলা আছে। ওই যে 4 জন বালক এবং 3 জন বালিকাকে আমরা এক সারিতে কত রকমভাবে সাজাবো যাতে কোনো 2 জন বালিকা কখনো পাশাপাশি না থাকে, ঠিক আছে। তাহলে টোটাল দেখো, তাহলে আমরা তাদেরকে কীরকমভাবে বক্স করতে পারি, দেখো যদি আমরা একটা বক্স করি তাহলে ভালো বুঝতে পারবে ব্যাপারটা। একটা বক্স বানাচ্ছি,
1 2 3 4 1 2 3 4 1 2 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 7 হয়েছে। তাহলে আমরা 4 জন বালক আর 3 জন বালিকা, তাহলে যদি বয় 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 এগুলো বয়, ঠিক আছে, আর এগুলো মাঝে আমরা রাখবো গার্ল। তো কোনো দুজন বালিকা পাশাপাশি না থাকে যদি এরকম হয়, তাহলে দেখো আমরা এদেরকে রাখছি, দেখো 4 জন বালকের মাঝে আমরা 3 জন বালিকাকে রাখছি, আর কোনো দুজন বালিকা যদি পাশাপাশি না থাকে তাহলে আমরা তাদেরকে কোথায় রাখবো, আমরা আরও সাইডে আরও দুটো করে রাখবো, তাহলে কোনো দুজন বালিকা পাশাপাশি বসবে না, ঠিক আছে। মানে এই ঘরটাতে আর এই ঘরটাতে রাখছি, এখানেও গার্লকে রাখছি, এখানেও একটা গার্লকে রাখছি, ঠিক আছে। মানে ওই দুটো ঘর আমাদের বাড়তি হচ্ছে। ব্যাপারটা কি, যাতে কোনো দুজন বালিকা যদি পাশাপাশি না থাকে তাহলে তাদেরকে আমরা কী করবো, 4টি বালকের মধ্যবর্তী 3টে স্থানে রাখবো। মানে এইগুলো তো একটা রাখা যাচ্ছে, এখানে রাখছি, এখানে রাখছি, এখানে রাখছি, আর অবশিষ্ট দুটো প্রান্তে রাখছি। এখানেও যে রাখছি, তাহলে দেখো কোনো দুজন বালিকা পাশাপাশি বসছে, দেখো বসছে না, দেখো এটা পাশে নেই, আবার দেখো এখানেও নেই, এখানেও নেই, এরকমভাবে হচ্ছে, ঠিক আছে, কোনো দুজন বালিকা পাশাপাশি বসছে না। তাহলে আমরা কী করবো, দেখো আমরা কী লিখবো, তাহলে যদি ওটা হয়ে গেল, যদি দুজন বালিকা পাশাপাশি না থাকে তাহলে কী লিখব, তবে তাদেরকে 4টি বালকের মধ্যবর্তী 3টি স্থানে এবং 2 প্রান্তে 2টি স্থানে, অর্থাৎ মোট 3 + 2 মানে হচ্ছে 5টি স্থানে রাখা যায়। ভালো করে বোঝো। তাহলে তিনজন তোমার বালিকাকে 5টা স্থানের মধ্যে কত রকমভাবে রাখা যাবে, 3 জন বালিকাকে 5টা স্থানের মধ্যে 5 পৃথিবী রকম রাখা যাবে। তাহলে দেখো, অতএব 3 জন বালিকাকে 5টি স্থানে 5 পৃথিবী রকম বা 60 রকমে সাজানো যায় বা রাখা যায়, এটা করতে পারি। আবার দেখো, এই যে 4টা বালক, এই 4টা বালকের কোনো কন্ডিশন নেই, এরা কী হবে, এরা নিজেদের মধ্যে কত রকমভাবে বিন্যস্ত হবে, 4 ফ্যাক্টর রকম। তাহলে কী লিখব, আবার 4 জন বালক নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল মনে হচ্ছে কত 24 রকম ভাবে সাজানো যায়, ওটা কিনা। তাহলে আমরা কি করব, এখন মোট বিন্যাস সংখ্যা তাহলে কত হবে, এটা ইন্টু হয়ে যাবে। অতএব নির্ণেয় বিন্যাস সংখ্যা সমান কত হবে, 5p3 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে কত হবে 60 ইন্টু 24 মানে 1440 এরকম, ঠিক আছে। তোমাদের বইয়ে এই টাইপের একটা অঙ্ক আছে, দেখো 1440 এরকম বেড়েছে, তোমাদের বইয়েও দেখো এই টাইপের একটা অঙ্ক আছে, বুঝতে পারো দেখো, ঠিক আছে। তো স্টুডেন্টস, এরপর আমরা করবো, দেখো 9 অঙ্কটা কী বলেছি, দেখো আমরা পরপর অঙ্কগুলো করছি, ঠিক আছে। আমরা 2-3টে পার্ট করবো, 4 মার্কসের অঙ্কগুলো শেষ করে দেবো, ঠিক আছে, তোমাদের পারমিটেশনটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো কি বলেছে 9 অঙ্কটা, ভেনা শব্দটির অক্ষরগুলিকে সবগুলিকে একযোগে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায় যাতে স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত থাকে। ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, ভেনা শব্দটিতে মোট অক্ষর সংখ্যা কত আমরা দেখে নিচ্ছি, তারপর দেখো এর স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত থাকবে, মানে কি, অ্যাকচুয়ালি দেখো আমরা লিখছি ভেনাস, VNUS, এই স্বরবর্ণগুলি কী কী আছে, ই আর ইউ, মানে স্বরবর্ণগুলোর ক্রম অপরিবর্তিত থাকবে, মানে কি, মানে ই এর পরে আমার ইউ থাকবে। এখানে স্বরবর্ণ কী আছে, ই আর ইউ, তাহলে আমাদেরকে কী করতে হবে, ই এর পর ইউ থাকতে হবে, মানে এর পরে ইউ বসবে, এরকম কতগুলো বিন্যাস হবে আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে ব্যাপারটা কীরকম, ছবি আমরা আঁকবো, ঠিক আছে, তারপর আমরা লিখে দেবো। তাহলে ভেনাস শব্দটিতে আমরা কী করব, শব্দটিতে মোট অক্ষর সংখ্যা আমাদের এখানে দরকার নেই, শব্দটিতে মোট তোমার মোট আমাদের কি স্বরবর্ণ হচ্ছে 2টি, ঠিক আছে,
স্বরবর্ণ যাই হোক স্বরবর্ণ দুটি সেটা কী কী হচ্ছে ই আর ইউ, এটা আমাদের বলেছে। ঠিক আছে, মানে আমাদেরকে যেটা কথা এখানে লেখার যে স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকবে, ক্রম অপরিবর্তিত থাকবে। আমি ব্যাপারটা বোঝাচ্ছি, এই কথাটা লেখার পর ব্যাপারটা বোঝাবো থাকবে। অর্থাৎ আমাদের কী হবে, ই এর পরে ইউ বসবে, ই এর পরে ইউ বসবে, মানে এদের অর্ডারটা কিন্তু চেঞ্জ হবে না, ইউ এর পরে ইউ কিন্তু নয়, ই এর পরে ইউ বসবে, এই ব্যাপারটা হবে। ভালো করে বোঝো। এবার দেখো আমি ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো তাহলে ভেনাস, ভেনাস শব্দে মোট অক্ষর কতগুলো আছে? টোটাল 5টা। ঠিক আছে, তাহলে আমরা একটা ছবি আঁকবো। দেখো ছবিটা হলে ব্যাপারটা ক্লিয়ার হবে। 1 2 3 4 5, ভালো করে বোঝো। 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি ই এর পরে ইউ বসবে বলেছো তো, তাহলে প্রথমে তুমি ইউটাকে রাখছো প্রথম স্থানে। ভালো করে লক্ষ্য করো, ইটাকে রাখছো প্রথম স্থানে। ইটাকে যদি প্রথম স্থানে রাখো, ভালো করে লক্ষ্য করো, যদি ইটাকে প্রথম স্থানে রাখো, ই এর পরে কিন্তু ইউ থাকবে অলওয়েজ, মানে প্রথমে ই থাকবে তারপর ইউ থাকবে। তাহলে ইটা তুমি এখানে রেখে দিয়েছো, তাহলে ইটা যদি রেখে দাও, ইউটা তুমি এই 4টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে রাখতে পারো। ভালো করে বোঝো, এই যে ইউটা তুমি এই 4টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে রাখতে পারো। তাহলে তুমি এটা কত রকমভাবে সাজাতে পারবে? ইউটাকে তুমি 4টা ঘরের মধ্যে যে কোনো এক রকম রাখতে পারো। কত রকম উপায় রাখতে পারো ইউটাকে? 4p1 রকমে। ভালো করে বোঝো, ইউটাকে রাখতে পারো কত? 4p1 রকমে রাখতে পারো, 4টা ঘরের মধ্যে একটা হয়েছে। আর মানে এখানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা 4p1 রকম তো বটেই, এখানে অ্যাকচুয়ালি 1 মিনিট সরি, দেখো ভি এখানে ইটা রেখেছে। দেখো এখানে আর কী কী অক্ষর আছে? VNUS। এই VNUS মানে কত? বাকি 4টা অক্ষর। বাকি 4টা অক্ষর নিজেদের মধ্যে কত রকম উপায় বিন্যাস হতে পারে? এখানে 4 ফ্যাক্টর রকম। এখানে ইউ যদি থাকে তাও সমস্যা নেই, এখানে যদি ইউ থাকে সমস্যা নেই, মানে বাকি যে ই তো রেখেছি VNUS, এই 4টা অক্ষর নিজেদের মধ্যে তাহলে কত রকমভাবে বিন্যাস করতে পারি? 4 ফ্যাক্টরের রকমে বিন্যাস করবে, 4 ফ্যাক্টর রকমে, মানে 4p4 রকমে। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে? ইটা তো এখানে রইলো কত রকমে? 4p1 রকমে, মানে 1 রকমে। হ্যাঁ, তাহলে এটা কত হবে? 1 × 4 ফ্যাক্টরিয়াল অ্যাকচুয়ালি হয়। তাহলে এক্ষেত্রে যে বিন্যাস সংখ্যাটা হবে 1 × 4 ফ্যাক্টরিয়াল। কী বললাম, বোঝা গেল? আমি আরেকবার বলছি। দেখো এখানে আমরা ইটাকে প্রথম ফিক্সড রেখেছি, ইটাকে এখানে রেখেছি, তাহলে বাকি VNUS এই 4টা অক্ষর নিজেদের মধ্যে কত রকম হবে? 4 ফ্যাক্টর রকম বিন্যাস হবে। আর ইউটাকে তো আমরা এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, যে কোনো এখানে রাখতে পারি। তাহলে বাকি 4টা অক্ষর নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই। এবার দেখো ইটাকে আমরা দেখো ভালো করে লক্ষ্য করো, পরের স্টেপটাতে এখানে 5টা অক্ষর 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5। দেখো এখানে আমরা ইটাকে রাখছি দেখো দ্বিতীয় স্থানে। ভালো করে লক্ষ্য করো, ইটাকে দ্বিতীয় স্থানে রাখছি। এখানে আমরা ব্যাপারটা বুঝতে পারবে, ইটাকে আমরা দ্বিতীয় স্থানে রাখছি। দেখো ইউটাকে কিন্তু এই 3টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে রাখতে হবে। ইউ তুমি কখনো এই ঘরে রাখতে পারবে না, কারণ কি আমাদেরকে বলেছে ই এর পরে ইউ রাখতে হবে। ভালো করে বোঝো, আমাদেরকে বলেছে ই এর পরে ইউ রাখতে হবে, তাহলে ইউটাকে কিন্তু কোনো কারণে আমরা এখানে লিখতে পারবো না। তাহলে ইউটাকে এই 3টা ঘরের মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে। কত রকম উপায় চুজ করতে পারি আমরা? 3p1 রকমে। ভালো করে লক্ষ্য করো, ইউটাকে আমরা চুজ করবো 3p1 রকমে। তুমি ইউ যে কোনো একটা ঘরে এখানে রাখবে। তুমি সাপোজ ধরো ইউটাকে রেখেছো এই ঘরে সাপোজ, তাহলে তোমার এখানে ই রাখলে, এখানে ইউ রাখলে, ক্লিয়ার? তাহলে এখন কটা ঘর পড়ে রয়েছে? 3টা ঘর, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা। আর কটা অক্ষর রয়ে যাচ্ছে? তুমি ই আর ইউ করে নিয়েছো, এখানে ই আর ইউ করে নিয়েছো, বাকি কটা অক্ষর রয়েছে? 3টা অক্ষর VNS। এই VNS এর 3টা অক্ষর নিজেদের মধ্যে কত রকম উপায় বিন্যাস হবে? অবশ্যই 3 ফ্যাক্টরের রকম। তাহলে এটা আমরা ইন্টু করে দেবো, তাহলে কত হবে? 3p1 × 3 ফ্যাক্টরিয়াল। বোঝা গেল কী করলাম? ইউটাকে তুমি যদি সাপোজ এই ঘরটায় রাখো, তাহলে এখানে তখন কটা ঘর পড়ে থাকছে? 3টা ঘর তো VNS। তুমি VNS এই 3টা অক্ষর তুমি এই VNS তুমি এই ঘরতে রাখলে তো কোনো সমস্যা নেই, কিন্তু ইউটাকে কোনো কারণে এই ঘরে রাখা যাবে না। মানে ইউটাকে আমরা চুজ করতে পারবো 3টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে, সেটা কত রকম পায়? 3p1 রকমে। আর বাকি যদি ইউ এখানে রাখো বা সাপোজ যদি ইউ এখানে রাখো, তাহলে এইখানে 3টা ঘর নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরের উপর বিন্যাস হবে, তাহলে 3p1 × 3 ফ্যাক্টরিয়াল হবে। এরকমভাবে আমাদের কেসগুলো হবে। ঠিক আছে, তারপর আরেকটা করছি দেখো, তারপরে ইটাকে যদি আমরা তৃতীয় স্থানে রাখি 1 2 3, ঠিক আছে, 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5, ঠিক আছে। তুমি ইটাকে আমি রাখছি সাপোজ এবার এই ঘরটাতে, ভালো করে বোঝো। তাহলে ইটাকে যদি এই ঘরে রাখি, ইউটাকে আমরা কিন্তু চুজ করতে পারবো এই দুটো ঘরের মধ্যে, কারণ ই কিন্তু এই দুটো ঘরে রাখা যাবে না। বোঝা যাচ্ছে কী বলছি? কারণ ই এর পরে আমাদের ইউ থাকবে, সর্বর্ণ ক্রম পরিবর্তিত থাকবে, একই ব্যাপার। তাহলে ইউটাকে রাখবো দুটো ঘরের মধ্যে একটা, কত রকম উপায়? 2p1 রকম। ক্লিয়ার? ঠিক আছে, তুমি ইউটাকে সাপোজ তুমি আবার এখানে রাখলে, তাহলে এখন কটা ঘর পড়ে থাকছে? এখানে ইউ হলো, এখানে ইউ হলো, এখানে কটা ঘর পড়ে থাকছে? 1 2 3টে, 1 2 3টে। এই 3টে ঘরে কী কী অক্ষর আছে? VNS। কত রকম উপায় বিন্যাস হবে? 3 ফ্যাক্টরিয়াল, আবার 3 ফ্যাক্টরিয়াল হলো। ক্লিয়ার? 3 ফ্যাক্টরিয়াল এরকম হলো। আচ্ছা, এবার আবার দেখো আর একটা কেস হবে,
এবার ইটাকে যদি সাপোজ কোনো কারণে এখানে রাখে 1 2 3 1 2 3 1 2 3 4 5 এখানে রাখলে, এখানে যদি রাখো অবশ্যই ইউটাকে এখানে রাখতে হবে, মাস্ট বি ইউটা এখানে রাখতেই হবে, কারণ এর পরে ইউ তো এখানে রাখা যাবে না। তাহলে এখানে বাকি তিনটা হওয়ার ভিএনএস নিজেদের মধ্যে কত রকম বিন্যাস হবে 3 ফ্যাক্টরের রকম, তাহলে এটা হবে 3 ফ্যাক্টরের রকম হয়ে গেল। তাহলে যখন আমরা মোট মানে স্বরবর্ণগুলো ক্রম যদি অপরিবর্তিত থাকে তখন আমাদের মোট বিন্যাস সংখ্যা যেটা হবে তখন আমরা কী করে দেবো, এগুলো সব যোগ করে দেবো, এটা ক্যালকুলেশন করে যেটা বেরোচ্ছে সেগুলো সব যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ভাষাটা আমি লিখে দিচ্ছি দেখো। তো স্টুডেন্টস দেখো আমি ভাষাটা লিখে দিচ্ছি, একটু বলে দিচ্ছি দেখো বুঝতে পারবে। আমরা কি লিখেছি দেখো, কে প্রথম স্থানে রাখলে বাকি 4টি স্থান VNUS দ্বারা পূর্ণ করা যাবে 4 ফ্যাক্টরিয়াল বা 24 রকম উপায়, যে ব্যাপারটা এখানে আমরা করেছিলাম। কে প্রথম স্থানে রেখেছিলাম, বাকি 4টি স্থান VNUS দ্বারা 4 ফ্যাক্টরিয়াল রকমের বিন্যস্ত হলো বা 24 রকম উপায় হয়েছে, এটা আমরা লিখেছি দেখো। স্টেপ বাই স্টেপ দেখে নাও, বুঝতে পারবে। দেখো আমি লেখাটা হয়তো বুঝে না পারতে পারো, আমি বলে দিচ্ছি দেখো। কে দ্বিতীয় স্থানে রাখলে, কে দ্বিতীয় স্থানে রেখেছি, ইউকে তার পরবর্তী 3টি স্থানে কত রকম রাখা যাবে 3P1 রকমের, মানে 3টার মধ্যে একটা রকমভাবে রাখা যাবে। এবং VNSকে অবশিষ্ট রাখা যায় অবশিষ্ট 3টি স্থানে 3 ফ্যাক্টরিয়াল উপায়। তাহলে এক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে 3P1 × 3 ফ্যাক্টরিয়াল, মানে কত 18, বোঝা গেল। চলো তারপরে দেখো কে আমরা রাখছি তৃতীয় স্থানে। কে যদি তৃতীয় স্থানে রাখি তাহলে ইউকে তার পরবর্তী 2টি স্থানে দেখো লিখেছি, ইউকে তার পরবর্তী 2টি স্থানে রাখা যায় 2P1 রকমের, এবং VNSকে রাখা যায় অবশিষ্ট 3টি স্থানে 3 ফ্যাক্টরিয়াল উপায়। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে বিন্যাস সংখ্যাটা কত দেখো, তাহলে দেখো এক্ষেত্রে বিন্যাস সংখ্যা এই জিনিসটা আমি লিখেছি, এক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত 2P1 × 3 ফ্যাক্টরিয়াল, মানে কত 12। ঠিক আছে, বোঝা যাচ্ছে, লেখা গেছে। কে যদি চতুর্থ স্থানে রাখে, দেখো কে চতুর্থ স্থানে রেখেছি আর ইউকে রেখেছি পঞ্চম স্থানে, তাহলে অবশিষ্ট 3টি স্থান VNS দ্বারা পূর্ণ করা যাবে কত রকম হবে, অবশিষ্ট 3টি স্থানে পূর্ণ করে কত 3 ফ্যাক্টরিয়াল রকম, এক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত 3 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তাহলে টোটাল মোট বিন্যাস সংখ্যাটা কত হবে, এগুলো সব যোগ করে দেবো আমরা। ঠিক আছে, এগুলো যোগ করলে আমরা কত হচ্ছে দেখো 4 ফ্যাক্টরিয়াল প্লাস 3P1 × 3 ফ্যাক্টরিয়াল প্লাস 2P1 × 3 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ফ্যাক্টরিয়াল, ক্যালকুলেশন করলে কত 60 রকম হয়। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক। ক্লিয়ার? তো স্টুডেন্টস তোমাদের এতদূর পর্যন্ত থাকলো, 9 পর্যন্ত করালাম। সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, হ্যাঁ অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে, সাবস্ক্রাইব এসকে ম্যাথ পয়েন্ট। আর আমরা তোমাদের সাথে এবার কথা বলবো, হ্যাঁ এটা ভিডিও ছাড়বো। আমরা 12টা রিসেন্ট শুরু করতে যাবো, আমরা 12টা শুরু করবো এবার। কারণ তোমরা 11 থেকে 12-এ উঠে গেছো অনেকেই, ঠিক আছে, 12 ভিডিও দিতেও বলছো, হ্যাঁ ওটা আমরা শুরু করবো। অবশ্যই ভালো থাকো, আর অবশ্যই তোমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো, হ্যাঁ মাস্ক ইউজ করবে, স্যানিটাইজ করবে, আশপাশকেও ভালো রাখো। ঠিক আছে, তো চলো বাড়িতে থাকো, হ্যাঁ পড়াশোনা করো।